আওয়ামী লীগের অভ্যন্তরীণ কয়েকটি সূত্র দাবি করেছে, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে দলটি। 3টি ধাপে দলটি দেশে ও দেশের বাইরে সংগঠিত হয়ে কাজ করবে। 23শে জুলাই শেখ হাসিনা প্রথমবারের মতো দলটির 6 শীর্ষ নেতার সাথে বৈঠক করেছিলেন। প্রথম দফায় বৈঠকে অংশ নেয়া 6 শীর্ষ নেতা 6 আগস্ট কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকের একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রতিটি জেলার তৃণমূল নেতাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাই করে আন্দোলন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। যেহেতু সরকারের পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হয়েছে, তাই দলটির আন্দোলনের দাবি হবে নো আওয়ামী লীগ নো ইলেকশন, মানে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন যাতে না হয় সেজন্য দলটি সর্বশক্তি দিয়ে আন্দোলনে যাওয়ার পরিকল্পনা করছে, এমনটাই দাবি করেছেন দলের কয়েকজন নেতা। একদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করছে, অন্যদিকে নির্বাহী আদেশে 16 বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন যদি সত্যি ঘনিয়ে আসে, তাহলে দেশটির সবচেয়ে পুরাতন দলটি কি করবে? এমন প্রশ্ন রেখে গণমাধ্যমে কিছু প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। প্রথম ধাপের অংশ হিসেবে চলতি অগস্ট মাস থেকে আন্দোলনে নামার জন্য তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব পেয়েছে দলটির শীর্ষস্থানীয় নেতারা। এ লক্ষ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দলটির নেতাদের সাথে বৈঠক করেছেন। 7 আগস্ট বিকেলে দলের 6 নেতার সাথে দিল্লিতে নিজ বাংলোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের তৎপরতা বাড়তে পারে এমন খবর গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে দিয়ে রেখেছে। বিশেষ করে দিল্লিতে বসে শেখ হাসিনা দলটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর থেকে চিন্তিত হয়ে পড়েছে সরকার। সেজন্য দলটির নেতাকর্মীদের ধরপাকড়ের মাত্রাও বেড়েছে। গত এক সপ্তাহে দলটির কমপক্ষে 1600 নেতাকর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। বিশেষ করে 15 আগস্ট যাতে কোনো বড় ধরনের কর্মসূচি দলটি করতে না পারে সে লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে দাবি করেছেন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ফলে দৃশ্যত সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো সহিংস ও সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ হচ্ছে। আওয়ামী লীগের ক্ষমতা হারানো আর শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের 1 বছর হয়ে গেল। শেখ হাসিনা ছাড়াও দলটির সাবেক মন্ত্রী, সাংসদ ও ক্ষমতাধর নেতাদের অনেকেই দেশের বাইরে আছেন। ডেভিল হান্ট সহ কমপক্ষে 2টি বড় অভিযানে দলটির অনেক নেতা কর্মীকে সরকার গ্রেপ্তার করেছে। মব সন্ত্রাসের মাধ্যমে বহু নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হয়ে মানুষ এসব করেছে। গ্রেপ্তার ও নিপীড়ন এড়াতে বহু নেতা কর্মী দেশের মধ্যে পালিয়ে আছেন। দলটির সাবেক মন্ত্রী, এমপি সহ নেতাকর্মীদের একটা বড় অংশ গ্রেপ্তার হয়ে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। শেখ হাসিনা সহ দলটির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মামলার স্তূপ জমে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলার শুনানি চলছে। এর মধ্যে গত 10 মে সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে। আগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বিক্ষিপ্ত কিছু মিছিল চোখে পড়লেও 10 মের পর এগুলো কমে গেছে। দেশের ভেতরে কোনো অঞ্চলে দলটি কোনো তৎপরতা নেই। গত 2 মাসে চোখেও পড়েনি কোনো তৎপরতা। দলটির তৎপরতা মূলত চলছে অনলাইন ভিত্তিক। সাবেক প্রধানমন্ত্রী নিয়মিতই দলটির অফিসিয়াল ফেসবুক পেজে অডিও বার্তা দিয়ে থাকেন। লাইভে দলটির তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলেন। কিন্তু এক সময় দুর্দণ্ড প্রতাপশালী দলটি জুলাই আন্দোলনের পর কি তাহলে চুপসে গেল? এমন প্রশ্ন উঠছে সাম্প্রতিক সময়। বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, দলটির ভবিষ্যৎ কি? আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া না হয়, তাহলে দলটি কি করবে? এর মধ্যে গণমাধ্যমের খবর হলো, গত 31শে জুলাই শেখ হাসিনা দলের 6 শীর্ষ নেতাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন। এই 6 জনই বর্তমানে ভারতে আছেন। তাদের সাথে ওই দিন 4.5 ঘন্টা বৈঠকের পর বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী 6 আগস্ট ওই 6 নেতা কলকাতার পার্ক স্ট্রিটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় 50 জন নেতার সাথে বৈঠক করেন। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে দলটি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে।
তিনটি ধাপে দলটি আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছে। প্রথম ধাপ হলো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তৃণমূলকে সংগঠিত করা। বৈঠকে উপস্থিত 50 জন নেতাকে নিজ নিজ এলাকায় নিজেদের তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। যেসব নেতা দেশে আছেন তাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। অবশ্য দলটির এখন যে অবস্থা তাতে দলটি আদৌ সংগঠিত হয়ে আন্দোলন করতে পারবে কিনা এমন প্রশ্ন উঠতে পারে। দলটির নেতারা বলছেন দলের 6 সিনিয়র নেতার সাথে শেখ হাসিনার বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেজন্য কমপক্ষে 3 স্তরে নেতৃত্ব বাছাইয়ের কথা বলা হয়েছে, যাতে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলেও সাংগঠনিক তৎপরতা দমে না যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলার থেকে শুরু করে সব কথায় তিনি অস্পষ্ট রেখে দেন। অর্থাৎ তিনি সরকারের প্রধান এরকম ভাবে আচরণ কখনো করেন না। ধরেন প্রথমে 4 দলকে ডেকে কথা বলেছেন। এই যখন মাইলস্টোন আপনার ডিজাস্টারটা ঘটলো তখন সারা দেশে একটা উৎকণ্ঠা এবং নানান সংশয় দেখা দিল। ওই 4 দলকে ডাকলেন, সেখানে এনসিপি কেও ডেকেছেন। আপনি বলেন এনসিপি একটা নিবন্ধিত দল নয়, অথচ তাকেও ডেকেছেন। পরে 13 দলের বৈঠক করেছেন। সেখানে বৈঠকের শেষে আপনার যেটা বললেন এলডিপির নেতা শাহাদাত হোসেন তিনি জিটিভির টকশোতে এসে বললেন যে তিনি আপনার পরিষ্কার ভাবে তিনি বলছেন যে এই অবস্থাতে কিভাবে নির্বাচন হবে। এদিকে গোপালগঞ্জে এনসিপির নেতা হান্নান মাসুদ তিনিও বলেছিলেন গোপালগঞ্জের ঘটনার পরে যে এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হবে। তারপরে মার্চে এনসিপির প্রধান নাহিদ ইসলাম রয়টার্সকে এক সাক্ষাৎকার দিয়ে বলছেন এই পরিস্থিতির নির্বাচন কিভাবে হবে। পাটগ্রামের থানার থেকে আসামি ছিনতাই করে নেওয়ার পরে জামাতের আমির বলেছিলেন এই অবস্থা কি করে নির্বাচন হবে। অর্থাৎ জনশ্রুতি আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেসব দলের সাথে নেক নজর আছে, অর্থাৎ তার সম্পর্ক আছে, সেই সব দলগুলি একই ভাষায় কথা বলল। হঠাৎ করে আজকে 14 দলের বৈঠকে তিনি কিন্তু কথা বলেছেন যে পতিত রাষ্ট্র ষড়যন্ত্র করে নির্বাচনের ষড়যন্ত্র করছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে হবে। কিন্তু দেখা গেল যে পিপুলস পার্টির জাফর তার চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার তিনি বললেন যে 4-5 দিনের ভিতরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এটা কিন্তু আমি এই এতগুলো ঘটনার পরে এটা আমার কিন্তু পুরো কথা স্পষ্ট হয় নাই, কারণ তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাদ্দেই কথাটা হতে পারতো যে তিনি বলেছেন, তিনি কিন্তু বলেন নাই। এটা হায়দার সাহেব তিনি মোস্তফা জামাল হায়দার তিনি মনে করেছেন হয়তো যে আমরা তো শুনি নাই, ওই মিটিং এ তো আমরা ছিলাম না, অন্য কেউ তো বলে নাই। তিনি বললেন 4-5 দিনের ভিতরে আপনার নির্বাচনের ডেট হবে। হ্যাঁ, তিনি একজন ধরেন বর্ষিয়ান নেতা, আমরা তার কথাকে অবিশ্বাস করি না। তবে আমি কিন্তু টেলিফোন করে বিএনপির একজন বড় নেতাকে জিজ্ঞেস করেছি যে আসলে কি সত্য 4-5 দিনের ভিতরে নির্বাচন তারিখ ঘোষণা হচ্ছে। কয় না, ডেট ঘোষণা হবে, তবে মনে হয় যে আর কয়েকদিন দেরিতে হবে, এই কথাই তিনি বললেন। অর্থাৎ তিনি আরো বলেছেন যে তার তো এখন নির্বাচন ঘোষণা করা ছাড়া আর কোনো প্রত্যাশা নাই, কারণ বিএনপি আর তাকে সময় দিবে না। এই পয়েন্ট অফ নো রিটার্নে গেছে, এই জন্য হয়তো এইভাবে কথা বলেছে। কিন্তু তারপরেও তিনি কিন্তু ফাঁক রেখেছেন, প্রত্যেকটা বৈঠকে তিনি ফাঁক রাখেন। যেমন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, সেখানেও কিন্তু সংস্কার এবং বিচারের কথা বলেছেন, যেটা সমাপ্ত হলে। আবার দেখেন লন্ডনে যে বৈঠক করলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে, তখনও কিন্তু ওই তাই বলেছেন যে সংস্কার যদি এবং নির্বাচনের প্রস্তুতি যদি পর্যাপ্ত হয়। তো এখন বিচারটা কে করে, আপনার সংস্কারটা কে করে? সরকার করে। সরকার তো 1 বছর পূর্ণ হতে যাচ্ছে, 3টে মামলার মাত্র চার্জশিট দিতে পারছে। তা আমার তো মনে হয় যে এরপরে হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, এটা আপিল হবে। আপনি দেখেন অন্তত পক্ষে একটা রায় ফাইনাল হতে হতে অন্তত 15 বছর সময় লাগবে। তো এইভাবে যদি হয় তাহলে উনি তো 100 বছর লাগবে, যত মামলা বেড়ায় নিচ্ছে, যত মামলা করেছে। একটা মামলায় আপনি দেখেন এই যে সম্প্রতি সাবেক প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতিকে অ্যারেস্ট করলো, বিচারপতিকে, উনি তো আপনার, আমি এটা লিখেছি, উনি যে শর্ট জাজমেন্ট দিচ্ছে
16 মাস পরে যখন পূর্ণাঙ্গ জাজমেন্ট দিছে তখন কিন্তু এটা হেপের করে ফেলছে। তো তাকে যেটা অপরাধ করেছে সে আরো বেনিফিট নিয়েছে, সেগুলো নিয়ে কেস করছে। তার ভিতরে ফাইনালি খুনের মামলা দিয়ে দিয়েছে। বলেন এই খুনের মামলা তিনি কি খুন করেছেন বলেন? তো এইগুলো হচ্ছে সমস্যা। সমস্যা হচ্ছে আমরা বিচার চাই, ফ্যাসিস্ট সরকারের দোষরদের বিচার চাই। ধরেন যে সাংবাদিক, কতগুলো সাংবাদিক গ্রেপ্তার করেছে, তাদের নামে আপনার খুনের কেস দিয়েছে। কোন সাংবাদিক খুন করেছে বলেন? তো অথচ আমার কথা হচ্ছে তারা দুর্নীতি করেছে, দুঃখজনক। আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ সরকার থাকার সময় যে পথে রাষ্ট্র চলেছে ঠিক একই পথে চলেছে, কিছু ক্ষেত্রে বাড়তি। আপনি বলেন সেখানে কেস হয়েছে, মামলা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আয়নাঘর হয়েছে, সব মানলাম। এখন হয়তো আয়নাঘরটা হয় নাই, কিন্তু কোনটা হয় নাই বলেন? একটা কেস আজকে গোপালগঞ্জে দেখলাম 10,500 ব্যক্তিকে মামলার আসামি করা হয়েছে। মানে 10,500 মামলা করলে গোপালগঞ্জের থাকে কি বলেন আপনি? এই জন্যই এই মামলা করে আর খুনের আসামি দিলেই এই কোর্ট কেমন কোর্ট হলো? একটা আমার নামে যদি এখন খুনের মামলা দেয়, জামিন দিবে না, এটা কোনো কথা হলো? খুনের মামলা থাকলে জামিন দিবে না, এটা কোনো কথা? একটা মানুষ বোঝাও যায়, আদালতের তো ক্ষমতা আছে। আদালত একটা খুনের যার নামেই কেস দিয়েছে, তাহলে এই যে আপনার বেক্সিম কোর্ট সালমান রহমান আইন মন্ত্রী ছিল, আপনার এনাদের খুনের মামলা দিয়ে দিচ্ছে। এনারা কি খুন করছে? হ্যাঁ, তারা অ্যাবেটার হতে পারে। আপনি যা অপরাধ করেছে তারা দুর্নীতি করতে পারে, দুর্নীতি করেছে তারা, তাদের সে বিচার হোক। কিন্তু সবাইকে ঢালাও ভাবে খুনের মামলা, এমনকি বিদেশে রয়েছে তাকেও আইনে খুনের মামলা দেওয়া হয়, বিদেশে রয়ে গেছে সে। তো এই জন্যই আমি বলবো ঠিক আগের মতোই হচ্ছে, জাস্ট হ্যারাস করা এবং ক্ষমতা প্রয়োগ করা, মব সন্ত্রাস তো চলছেই। মব জাস্টিস এটা মানুষের, বিশেষ করে তরুণদের মনোজগতের এমন পরিবর্তন ঘটিয়ে দিয়েছে যে এই তরুণ আপনার ধরেন এই ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত এই 8টা ব্যাচ, এই 8টা ব্যাচের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজ্ঞানের যুগে এরা কেউ পড়াশোনার দিকে মন নাই, কেউ নিলে হয় চাঁদা, কেউ নিলে হয় ডোনেশন, কেউ নিলে হয় হাদিয়া, কেউ নিলে হয় অনুদান, কেউ নিলে হয় ফান্ড। এই নামকরণ হয়ে গেছে এবং সব জায়গার পরিমাণ, ঘুষের পরিমাণও বেড়ে গেছে। এখন নাকি সবাই ঘুষ নেওয়ার সময় বলে এখন ঘুষ নেওয়া খুব কঠিন, বেশি দেওয়া লাগবে। সব জায়গায় বেশি, এবং সবাই চাঁদাবাজিতে একদম ধরেন পুরা বাংলাদেশ চাঁদাবাজিতে ছেড়ে গেছে। সবাই, অনেকে এসে দোষ চাপায়, অমুকে চাঁদাবাজি করে, অমুক পার্টি চাঁদাবাজি করে। চাঁদাবাজি কিন্তু সবাই করতেছে, হাদিয়া এলাও করতেছে, আবার ফান্ড এলাও করতেছে, ডোনেশন এলাও করতেছে, সবাই চাঁদা। এবং চাঁদার যদি বড় অঙ্কের বাল্ক পরিমাণ চাঁদার কথা বলেন, তাহলে এনসিপির নেতারা বড় অঙ্কের চাঁদা নিচ্ছে এখন। আর বিএনপির যারা সদস্য, তারা যারা চাঁদা নিচ্ছে, তারা কিন্তু নিচ্ছে ওই আওয়ামী লীগ যে সব জায়গায় রাস্তাঘাটে চাঁদা নিত সেগুলো দিচ্ছে। কিন্তু এনসিপি এই দেশের বড় বড় ব্যবসায়ীর কাছে ডোনেশন নামে চাঁদা দিচ্ছে, বড় বড় চাঁদা দিচ্ছে। আবার ঘুষ, সব কাজের ঘুষ এখন পরিমাণ বেড়ে গেছে। ধরেন বলা হচ্ছে যারা যে